এক ছোট্ট গ্রামে রবি তার একমাত্র মেয়ে লিমাকে নিয়ে থাকতো। লিমার জন্মের সময় লিমার মা মারা যায়। রবি কাপড়ের ব্যবসা করত, যার ফলে রবিকে কয়েক সপ্তাহ ধরে গ্রামের বাইরে থাকতে হতো। মেয়ের যত্ন নেওয়ার জন্য রবি আবারও বিয়ে করে, আর নতুন বউর থেকে রবির আরও একটা মেয়ে হয়। ছোট্ট মেয়ের নাম ছিল মধু। রবি ব্যবসার জন্য প্রায় বাইরে বাইরে থাকতো, আর এইদিকে সৎ মা লিমার ওপর খুব অত্যাচার করত, অথচ রবি সেসব কিছুই জানতে পারতো না। কি গো মহারানী, এখনো তোমার রান্না সরেনি? ঘরের বাকি কাজগুলো কখন করবে শুনি? মা, রান্নাটা তো প্রায় হয়ে এসেছে, আর একটু সময় পর আমি বাকি সব কাজগুলো সেরে ফেলবো। ইস, বেলা মাথায় উঠলে তারপর বুঝি সকল কাজ করবে? যত সব জ্বালা হলো গিয়ে আমার। কেন যে এই বোঝখানা আমার মাথায় এসে পড়লো? তোর মা মরার সময় তুইও কেন মরলি না রে হতচ্ছাড়ি? তাড়াতাড়ি রান্না সেরে পুকুরে যা, আমার কাপড় চাপড়গুলো ধুয়ে দিবি। ঠিক আছে মা, বোনের তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছে। আমি ওর জন্য খাবার রান্না করে তারপর পুকুর পাড়ে যাচ্ছি। লিমার মন ছিল খুবই সরল। সে এক নম্র, ভদ্র, পরোপকারী মেয়ে ছিল। অন্যদিকে মধু ছিল খুবই হিংসুটে, অলস প্রকৃতির এক মেয়ে। মা, তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে গো? সৎ মা আর বোন আমাকে খুব যন্ত্রণা দেয়, আমার খুব কষ্ট হয় গো। তুমি কোথায় গেলে? তুমি কে গো? এখানে এভাবে বসে বসে কান্না করছো যে? মা, তুমি তো এক পাখি, একটা পাখি হয়ে তুমি কিভাবে কথা বলছো? আমি এখানকার পাখি নই গো। অনেক দূরে, 7 সাগর পার করে এক জাদুর নগরী আছে। আমি ওখানে থাকি। অনেক দিন হলো এখানে ঘুরতে ঘুরতে চলে এসেছি। তাই বুঝি? তুমি খুব মিষ্টি কথা বলো গো। তোমার বুঝি অনেক কষ্ট গো? তোমাকে দেখলাম তুমি অনেক কষ্ট পেয়েছো আর খুব কান্না করছো। হ্যাঁ গো, আমার মা ছোটবেলাতেই মারা গেল। সৎ মা আর বোন আমাকে খুব কষ্ট দেয়, তবে আমার বাবা আমাকে খুব ভালোবাসে। কিন্তু বাবার কাছে আমি কিছুই বলতে পারি না, বাবা কষ্ট পাবে তো। তাছাড়া আমার জন্য সংসারে অশান্তি হোক, তা আমি চাই না। তুমি তো ভালো আর খুব শান্ত মেয়ে গো। যদি আমি পারতাম তাহলে তোমার কষ্ট কিছু হলেও কম করতাম। আমার কপালে যা আছে তাই হবে গো। আচ্ছা, এখন আমি কাপড়গুলো ধুয়ে বাড়িতে যাই। ঘরে ফিরতে দেরি হলে মা আমায় খুব বকাবকি করবে। লিমা, লিমা, কোথায় গেলি মা? দেখ তোর বাবা বাড়িতে ফিরেছে। এ কি বাবা, তুমি এতদিন পর বাড়িতে ফিরলে? কই দেখি আমার জন্য কি এনেছো দেখি। হ্যাঁ গো, তুমি এতদিন পর বাড়িতে ফিরেছো? হ্যাঁ, তোমাদের সবাইকেই তো দেখতে পাচ্ছি, তবে লিমা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। বাবা, তুমি বাড়িতে ফিরেছো বাবা? কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি বলো তো। এই তো মা, আমি বাড়িতে ফিরেছি। তবে এ কি দেখছি আমি, তুই এতগুলো কাপড় চাপড় একা হাতে ধুয়ে আনলি? আর সকলে কি করছিল? কি গো, তুমি বাড়িতে বসে বসে কি করছিলে? না বাবা, এতে মার কোনো দোষ নেই। আসলে মা আর বোন ঘরের কাজ কাম সব করছিল, তাই আমি একটু কাপড় চাপড়গুলো ধুয়ে আনলাম। ওসব কথা বাদ দাও, তুমি প্রথমে বলো তোমার শরীর কেমন আছে? তুমি ভালো আছো তো বাবা? আমি খুব ভালো আছি রে মা, আর এখন তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। দেখলে গিন্নি, তোমরা কেউ একবারও আমার শরীরের কথা জিজ্ঞেস করলে না,
শুধু আমি কি এনেছি তাই জিজ্ঞেস করলে, কিন্তু আমার লিমা ওর সব কিছুর দিকে ধ্যান থাকে। ধ্যান চাই, পোড়ামুখী কোথাকার একটা। লিমা, এই নে, এই হারখানা আমি বিদেশ থেকে তোর জন্য এনেছি। দেখ তো মা, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বাবা, আমার খুব পছন্দ হয়েছে। আর আমার জন্য কি এনেছো বাবা? তোর জন্য এই চেনখানা এনেছি, নে তুই এটা রাখ। এ কি বাবা, লিমার জন্য এত ভারী হার আর আমার জন্য এত সরু একটা চেন। আমারও লিমার মতো ভারী হার চাই। মধু, তুই তো এখনো ছোট আছিস রে মা। তুই যখন লিমার মতো বড় হবি তখন তোকেও ভারী হার এনে দেবো, কেমন? ওই মুখপুরির জন্য ভারী হার আর আমার মেয়ের জন্য সরু চেন? দাঁড়াও, একবার তুমি যাও ব্যবসায়, তারপর দেখাচ্ছি মজা তোমার মেয়েকে। বাবা, এত তাড়াতাড়ি তুমি আবারও ব্যবসা করতে চলে যাবে? আর কয়েকদিন থেকে গেলেও হতো না? না রে মা, আমার কি একটু ইচ্ছে হয় না তোদের সাথে থাকতে? তবে কি আর করব বল, যেতে তো হবেই। হ্যাঁ গো, তুমি যাও, এই দিকে সবটা আমি সামলে নেব। তুমি যদি ঠিক করে ব্যবসা না করো তাহলে আমাদের ঘর কি করে চলবে বলো? ভালো থাকিস রে মা, আর এইভাবেই সারাক্ষণ সত্যের পথে চলিস। কি রে অত চারি, দুদিনের জন্য তোর বাবা বাড়িতে এসেছিল বলে নিজেকে মহারানী ভাবছিস নাকি? তাড়াতাড়ি ওই ভারী হারখানা আমাকে দে। কিন্তু মা, ওই হারখানা তো বাবা আমায় দিয়েছিল, আমি তোমাকে কেন দেব? বাবা গো বাবা, মেয়ের মুখে দেখি বল ফুটেছে। ভালোই ভালোই বলছি, হারখানা আমায় দিয়ে দে। মা, ওই এমন ভাবে দিবে না, দাঁড়াও আমি নিয়ে আসছি। বোন, দয়া কর বোন, ওই হারখানা তুই নিস না। বাবা তো তোকেও উপহার দিয়েছেন, তুই আমারটা নিস না বোন। ইস, তোর মতো হতচ্ছাড়ির গলাতে এমন সুন্দর হার মানাবে না রে। এই হারটা আমার গলাতেই মানাবে। চলো মা, এখন আমরা এখান থেকে যাই। হায় বিধাতা, আর কত কষ্ট দিবে আমায়? আমার কপালে কি আর একটুও সুখ জুটবে না? বাবার দেওয়া একটাই চিহ্ন আমার কাছে ছিল, তাও ওরা নিয়ে গেল। কান্না করো না গলিমা, দেখবে একদিন তোমার সব দুঃখ কষ্ট মুছে যাবে। বিধাতা সব দেখছেন। কবে ঠিক হবে গো, আমি যে আর পাচ্ছি না। ও মধুর মা, তোমার জন্য আমি এমন একটা খবর এনেছি, তুমি শুনলে একেবারে খুশিতে পাগল হয়ে যাবে। তাই বুঝি? তা কি খবর আনলে গো? তোমার মেয়ের জন্য প্রস্তাব এনেছি গো। খুব ধনী পরিবারের একমাত্র ছেলে, অনেক বড় বাড়ি, জমি, ধন সম্পত্তি, সব কিছুতে একেবারে পরিপূর্ণ। এ কি গো, তুমি সত্যি বলছো? এত বড় ঘর থেকে প্রস্তাব এসেছে আমার মেয়ের জন্য? হ্যাঁ গো, ওদের আমি বলে দিয়েছি কাল সকাল সকাল তোমাদের বাড়ি এসে মেয়েকে দেখে যাবে। তুমি আজ থেকে সব তৈরি করে রেখো, কেমন? আচ্ছা আচ্ছা, তুমি একেবারে চিন্তা করো না, আমি সব কিছু একেবারে ঠিকঠাক করে তৈরি করে রাখবো। তোমার মেয়েদের কথা খুব শুনেছি। তোমার নাকি 2 মেয়ে আছে, খুব সুন্দর সুন্দর। দেখুন দিদি, আমাদের শুধু ঘরে এক লক্ষ্মীমন্ত বউ দরকার, আমরা আর অন্য কিছুই চাই না। হ্যাঁ গো দিদি, আমার মেয়ে একেবারে লক্ষ্মী প্রতিমা। ওকে দেখতে যেমন সুন্দর, ওর কাজকামও তেমনই পরিষ্কার এবং নিখুঁত। তবে এই মেয়েটাকে
যে চুপচাপ সকল কাজ করে যাচ্ছে? হ্যাঁ, মেয়েটাকে দেখতেও খুব মিষ্টি, একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে। ও কি তোমার আর এক মেয়ে? না না, ও ও আসলে আমাদের বাড়ির কাজের মেয়ে। আমাদের ঘরে সকল কাজ কাম করে আর কি। তবে আমি যেইটুকু জানি, তোমার তো দুই মেয়ে, এক সৎ মেয়ে আর এক নিজের মেয়ে। সত্যি করে বলো দেখি, এই সেই সৎ মেয়ে নয় তো? কি বলছেন দাদা? না না, ওই সৎ মেয়েকে তো দেখতে একেবারে কুৎসিত, তাই ওর আগে আগে বিয়ে দিয়ে দিয়েছে আর কি। মা, আমার কিন্তু ওই মেয়েটাকেই পছন্দ হয়েছে। ও কত সরল, চুপচাপ সকল কাজ করে যাচ্ছে। তুমি কি বলছো? তুমি আমার মেয়েকে পছন্দ না করে এক কাজের মেয়েকে পছন্দ করেছো? না, আমরা এমন বাড়ি থেকে মেয়ে নেব না যেখানে বড় মেয়েকে কাজের মেয়ে বলা হয়। আমরা চলে যাচ্ছি, চলো সবাই এখান থেকে। অত চারি, তোকে কে বলেছিল এখানে আসতে? পোড়ামুখী কোথাকার! দিলি তো আমার মেয়েটার সম্বন্ধে ওটা ভেঙ্গে। কিন্তু মা, এতে আমার কী দোষ? আমি কি করেছি? ওরা যদি আমায় পছন্দ করে তাতে আমি কি করতে পারি? অত চারি কোথাকার! আবার মুখে মুখে তর্ক করছিস? তোর জ্বালায় আমার মেয়েটার আর ভালো হবে না। অপয়া পোড়ামুখী মেয়ে কোথাকার! ওই অলক্ষণী মেয়ে আমাদের বাড়িতে থাকলে আমাদের কখনো ভালো হবে না মা। মা, আমার কি আর কখনো বড়লোক বাড়িতে বিয়ে হবে না গো? ওই মেয়ের জন্য তো সব প্রস্তাব আমায় পছন্দ না করে ওই অভাগীকে পছন্দ করছে। যত পর্যন্ত এই অপয়া পোড়ামুখী এই বাড়িতে থাকবে, তত পর্যন্ত আমরা বড় বাড়িতে হাত মারতে পারবো না। এর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি করবে মা, কিছু ভেবেছো? হ্যাঁ, আমার মাথায় একখানা বুদ্ধি এসেছে। এবার শুধু কাল সকাল হওয়ার পালা, তারপর বুঝতে পারবি সবটা। এটা কে মা, এমন ময়লা কাপড় চাপড় পরে আছে? আরে, এটা একটা গরিব অনাথ ছেলে, পাশের গায়ে থাকে। ওর কাছে কিচ্ছুটি নেই। এই ছেলের সাথে আমি লিমার বিয়ে দেব। কি বলছো মা? এই কথা যদি বাবা জানতে পারে তাহলে কি জবাব দিবে তুমি বাবাকে? আরে, তোর বাবা যাতে জানতে না পারে তাই তো একে নিয়ে এসেছি। আজই বিয়েটা সেরে ফেলবো। তোর বাবা এসে জিজ্ঞেস করলেই বলে দেব যে ও নিজেই ভালোবেসে বিয়ে করেছে। মা, ইনি কে? ইনি ইনি হলেন তোর হবু বর। আজই এনার সাথে তোর বিয়ে হবে। যা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। কিন্তু মা, এটা কিভাবে সম্ভব? বাবা কি জানে এসব কথা? আর এখন তো বাবা বাড়িতেও নেই, এমনভাবে কি করে বিয়ে হবে? ও সব কথা তোকে ভাবতে হবে না। তোকে বিয়ে করতে বলেছি, তুই চুপচাপ বিয়ে করবি, আর কিছু করতে হবে না। না, বাবার অনুপস্থিতিতে আমি বিয়ে করব না, কিছুতেই না। তাহলে তুই বিয়ে করবি না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি আর মধু আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তোর বাবা যখন বাড়িতে ফিরবে তখন খুব কষ্ট পাবে। তোর জন্য আমাদের সংসার ভেঙে চারকার হয়ে যাবে। তাতে তুই খুশি হবি তো? না না মা, দয়া করে এই বাড়ি ছেড়ে যেও না। আমি বাবার চোখে জল দেখতে পারবো না। তাহলে আমি যেমন বলছি তেমন কর। যা, ভেতরে গিয়ে তৈরি হয়ে আয়। মা, তোমার বুদ্ধির কোনো জবাব নেই সত্যি। অবশেষে ওই অপয়া মেয়েটাকে বিদেয় করতে পেরেছো তাহলে। হ্যাঁ রে, এবার একটা ভালো বড়লোক পাত্র দেখে তোরও বিয়ে দিয়ে দেব, যেখানে তুই রানী হয়ে থাকবি। লিমা, তোমায় বিয়ে করে এই ভাঙ্গা ঘরে নিয়ে আসলাম। জানি এখানে থাকতে তোমার খুব কষ্ট হবে,
তবে তোমায় সুখে রাখার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। বড় ঘর দরকারি নয়, দরকারি হলো ভালোবাসা আর সম্মান। আমরা দুজন মিশেই সব দুঃখ দূর করে দেব। লিমা, ঘরে যা একটু চাল ডাল ছিল তা দিয়ে তো এবেলার খাওয়া হয়ে যাবে, তবে পরে খাওয়ার জন্য তো পয়সা জোগাড় করতে হবে। তুমি বাড়িতে থাকো, আমি কাজের খোঁজে যাই। বলছি যে তুমি তো কাজ খুঁজতে যাবে, তবে আমি বাড়িতে একলা থেকে কি করব? আমিও যাই, কোনো বড় লোকের ঘরে কাজ করে দিব, তাহলেও ঘরে দুটো পয়সা আসবে। না লিমা, আমি থাকতে তুমি কখনো লোকের ঘরে কাজ করবে না। দেখবে আমি যেভাবে হোক কাজ খুঁজে পয়সা জোগাড় করেই আনবো। উনি তো কাজের খোঁজে চলে গেলেন, তবে আমি ঘরে বসে বসে কি করি? আচ্ছা, আমাদের তো বেশি কিছু নেই, তবে যেইটুকু জায়গা দেখছি সেইটুকু জায়গাতে যদি আমি কিছু শাক সবজি ফলাতে পারি, তাহলে শাক সবজি আর কিনতে হবে না। কিন্তু সবজি লাগানোর জন্য তো প্রথমে বীজ দরকার। বীজ কোথা থেকে পাই? আমার কাছ থেকে। এ কি মিষ্টি পাখি, তুমি এখানে যে? হ্যাঁ গো, সেদিন তুমি বাড়ি গিয়েছিলে, তখন আমি তোমার পিছু পিছু গিয়ে দেখেছিলাম তোমার সৎ মা আর বোন তোমার সাথে কত অন্যায় করেছে। তাই তোমার সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। এই নাও, এগুলো হলো আমার জাদুনগরীর বীজ, খাস তোমার জন্য এনেছি। এগুলো লাগিয়ে দেখো, তোমার সব অভাব দূর হয়ে যাবে। তাই বুঝি? তোমার অনেক ধন্যবাদ গো। তুমি আমার নিজের না হয়েও আমার অনেক সাহায্য করে দিলে। আমি এখন এই বীজগুলো নিয়ে লাগিয়ে দিই। মধু, মা মধু, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, তোর জন্য একটা সুখবর আছে। কি হয়েছে মা? এমন চিৎকার করে ডাকছো কেন? একটু ঘুমোচ্ছিলাম। আরে মা, তোর জন্য এক বড়লোক বাড়ি থেকে প্রস্তাব এসেছে। পাশের গ্রামের সব থেকে বড় বাড়ি, ধন সম্পত্তি সব কিছুতে পরিপূর্ণ। ওখানে তোর বিয়ে হলে একেবারে রানী হয়ে থাকবি। ওরা খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করতে বলেছেন। কিন্তু মা, বাবা তো এখনো বাড়িতে ফিরেনি। বাবা তো ফিরতে আরো কয়েক সপ্তাহ দেরি হবে। ছাড় তো তোর বাবার কথা। তোর বাবা কি কখনো তোর ভালো কথা ভেবেছে? আমি তোর বিয়ের বন্দোবস্ত সব করব। তোর বাবার ব্যবসার টাকা তো সব আমার কাছেই আছে। তুই এবার শুধু বড়লোক বাড়িতে গিয়ে আরাম করবি, বুঝেছিস? এ কি চমৎকার গো লিমা, তুমি এক রাতে এত সবজি ফলিয়ে দিলে। তোমায় কাল বললাম না ওই জাদুনগরীর মিষ্টি পাখির কথা? ওই পাখির জন্য তো এসব হয়েছে। বলছি শোনো না, তোমাকে আর কোথাও কাজ খুঁজতে যেতে হবে না। তুমি বরঞ্চ এই সবজিগুলো নিয়ে হাটে বিক্রি করে আসো। দেখবে এতেই আমাদের ভাগ্য খুলবে। হ্যাঁ গো, তুমি একেবারে ঠিক কথা বলেছ। আমি আজই যাব হাটে সবজি বিক্রি করতে। গিন্নি, ও গিন্নি, দেখো তোমার জন্য কি এনেছি দেখো। কি গো, হাট থেকে ফিরে আসলে? আর এসব তুমি কি এনেছো? তুমি আমার ঘরে নতুন এসেছো, অথচ আমি তোমায় কিছুই দিতে পারিনি। তাই আজ সবজি বিক্রি করে যা লাভ হয়েছে তাই দিয়ে ঘরের চাল ডাল এনেছি।
আর তোমার জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি আবারও কেন আনতে গেলে তুমি? এখন আমাদের ঘরের অবস্থা ঠিক নেই। এখন অযথা খরচ না করে পয়সা জমা করে রাখো। যখন বেশ টাকা হয়ে যাবে তখন আমাদের এই ঘরটাকে ঠিক করে একটা ভালো ঘর বানাবো, কেমন? সত্যি গিন্নি, আমি আগের জন্মে কোনো পুণ্য কাম করেছি, যার জন্য তোমার মতো একটা বউ পেয়েছি। এই যে অপয়া বিকিরি, বলছি রান্না বান্না হলো নাকি আজ সবাইকে না খেয়ে থাকতে হবে? মা, আমি তো রান্না করছি। বিয়ের আগে এত কাজ আমি কখনো করিনি, আর এখানে এসে জি চাকরের মতো কাজ করতে হচ্ছে। কেন? তোমার মা তো আমাদেরকে কত কথা বললো, আমার মেয়ে সব কিছু করতে পারে, একেবারে লক্ষ্মী প্রতিমা। তাই এখন এমন কান্না কেন করছো? আমার মা কি করে জানতে পারবে যে এত বড় বাড়িতে এসে জি চাকরের কাজ করতে হবে? আমি তো ভেবেছি এখানে এসে মহারানী হয়ে থাকবো, কিন্তু তোমরা আমায় চাকরানি করে দিলে। কি এত বড় কথা? তোমার দেখছি খুব মুখ হয়েছে। তোমার মা কত যৌতুক দিয়েছে যে তোমাকে বসে বসে খাওয়াবো? আমাদেরই যত ভুল, তোমার মতো গরিব ঘরের মেয়েকে আমাদের এই মহলে এনেছি। যদি কাজ কাম করতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও, এখানে থাকতে হবে না তোমার, বুঝেছো? মা, ও মা, তুমি আমায় কেমন নরকে বিয়ে দিয়ে দিলে গো? এরা তো আমায় কাজ করিয়ে মেরে ফেলবে। দিন রাত শুধু কাজ করতে হয়, পেট ভরে খেতেও দেয় না। এই সব হচ্ছে আমার পাপের শাস্তি গো। আমি যেমন লিমার সাথে অন্যায় করেছি, বিধাতা আমায় ঠিক তেমনই শাস্তি দিচ্ছেন। লিমা, কোথায় গেলি মা? বাইরে আয়, দেখে যা, তোর বাবা ফিরে এসেছে, দেখে যা। তোমার লিমা আর ঘরেতে নেই। কেন? লিমা কোথায় গেল? ওর কথা আর কি বলবো গো, তুমি তো বাড়িতে থাকো না, তাই জানো না। তোমার মেয়ে এক বিকিরি ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি কত মানা করলাম, লিমা যাস না মা, যাস না, তাও চলে গেল। তবে জানো তো, মধুকে আমি এক বড়লোক বাড়ি থেকে বিয়ে দিয়েছি। ওখানে ও পার ওপর পা তুলে আরাম করছে। কি বলছো তুমি? আমি বাড়িতে নেই আর এই ফাঁকে তুমি এত বড় কাণ্ড করে ফেললে? আহা, আমি আবার কি কাণ্ড করেছি? যা করেছে তো তোমার সাধের মেয়ে করেছে। না, আমি আমার লিমা মাকে ভালো করে জানি, ও এমন কাজ কখনো করবে না। নিশ্চয় তুমি ওকে জোর করেছো। এ এ তুমি কেমন কথা বলছো? আমি কেন লিমাকে জোর করব? মা, ও মা, দেখো বড়লোক বাড়িতে তোমার মেয়ের কি অবস্থা হয়েছে দেখো। কি রে মা, তোর কি হয়েছে? তোর এমন অবস্থা কেন? মা, ওরা কেউ ভালো না গো। ওরা ধনী লোক হলে কি হবে, আমার ওপর খুব অত্যাচার করতো। সারাদিন বাড়ির সকল কাজ আমায় করতে হতো, তারপর পেট ভরে খেতেও দিত না। তুমি কোনো যৌতুক দাওনি বলে আমায় সারাক্ষণ কটু কথা শুনতে হয়। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি মা। কি বলছিস রে মা? আমি কি করলাম, হায় বিধাতা! নিজের হাতেই নিজের মেয়ের জীবনটা শেষ করে দিলাম। সব আমার কুকর্মের ফল। দেখলে গিন্নি, বিধাতা সব দেখছেন, তেনার কাছে সবার কর্মের হিসেব থাকে। তুমি অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হবে। এবার তো সবটা সত্যিটা বলো আমায়।
আমায় ক্ষমা করে দাও গো, আমি হিংসেতে এমন করে ফেলেছি। লিমাকে আমি জোর করে পাশের গ্রামের এক গরিব ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে নয়, লিমার কাছে চাও। আমি যাচ্ছি আমার মেয়ের কাছে। তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে আসতে পারো। অবশ্যই যাব, আমি আমার ভুলের শাস্তি চাইতে নিশ্চয়ই যাব। এ কি, এত বড় বাড়ি তো ছিল না ওদের, নিশ্চয়ই ভুল করে অন্য কারুর ঘরে চলে এসেছি। বাবা, তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি তোমায় দেখে। তুই ভালো আছিস মা? আমি সব জানতে পেরেছি। তুই কেন কখনো জানাসনি আমাকে? কেন সব সময় সবটা মুখ বন্ধ করে সহ্য করেছিস? আমি তোমার চোখে জল দেখতে পারবো না বাবা, তাই তো সব মুখ বন্ধ করে সহ্য করেছি। আমি চাইনি আমার জন্য কারোর সংসার ভেঙে যাক। লিমা, আমায় ক্ষমা করে দে মা, তোর ওপর আমি অনেক অত্যাচার করেছি, আমাকে নিজের মা ভেবে ক্ষমা করে দে মা। না মা, আমি আর তোমাদের কারোর ওপরে রাগ করে নেই। তুমি আমাকে ভালো এক জীবন সঙ্গীর সাথে বিয়ে দিয়েছ মা। দেখো, আমরা দুজন মিশে ওই মাটির ভাঙা ঘর থেকে এই বড় পাকা ঘর বানাতে পেরেছি। তাছাড়া ও আমায় খুব ভালোবাসে, আমার খুব যত্ন করে। তোকে ভালো দেখে এবার আমার মনটা একটু ভালো লাগছে রে মা। তোরা এমনই ভালো থাকিস।